প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল প্রেজেন্টস সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, জীবনের কোনো পর্যায়ে আমরা হয়তো হাড়ের অথবা মেরুদণ্ডের অথবা অস্থিসন্ধির কোনো সমস্যায় ভুগে থাকি। বয়স বাড়ার সাথে সাথে সেই সম্ভাবনাও বাড়তে থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই নিয়মিত আয়োজন সুস্থ মেরুদণ্ড। সুস্থ মেরুদণ্ড দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে চ্যানেল 24-এর পর্দায় প্রতি শুক্রবার বিকেল 4:40 এবং একই সাথে চ্যানেল 24-এর ফেসবুক পেজে বিকেল 4:40। আমরা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এই সপ্তাহে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বয়সজনিত কোমর ও ঘাড় ব্যথা। এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্পাইন সোসাইটি, সাবেক বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাবেক ইউনিট প্রধান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ সরাসরি আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বয়সজনিত কোমর ও ঘাড় ব্যথা। বয়সের সাথে সাথে আসলে মানুষ অনেক রকম সমস্যাতেই ভুগে থাকেন। সব দিক থেকেই দেখা যায় যে তারা যতটা সুস্থ ছিলেন আস্তে আস্তে হয়তো কিছুটা হলেও অসুস্থ হতে থাকেন এবং তার মধ্যে ব্যথা একটি বড় সমস্যা। এই যে বয়সের সাথে সাথে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথাগুলো বাড়তে থাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এর পেছনে কারণটা কি, কেন আসলে এই ব্যথাগুলো বয়সের সাথে সাথে বাড়তে থাকছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি চিন্তা করেন যে যে কোনো লোক 50 বছর বয়সের পরে সারা বিশ্বে যদি আমরা চিন্তা করি 80-90% লোক কখনো না কখনো কোমরে ব্যথায় ভোগে। হতে পারে সেটা আঘাতজনিত, হতে পারে তার কাজের একই রকম বসে থাকার জন্য, অথবা ধরুন অন্য কোনো কারণে। কিন্তু আমরা যদি চিন্তা করি বয়সজনিত কারণে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু খুব কমন, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে। কারণ হলো যে একটা বয়স হলে মানুষের যেমন দাড়ি পাকে, চুল পাকে, চোখে ছানি পড়ে, হাড় এবং জোড়ার একইভাবে পরিবর্তন হয়। যে কারণের জন্য জয়েন্টগুলো, যেমন বড় জয়েন্ট হাঁটুগুলোতে অনেক সময় ব্যথা হয়, হিপ জয়েন্টে ব্যথা হয়, শোল্ডার জয়েন্টে ব্যথা হয়। মেরুদণ্ডর যে পরিবর্তন সেটা হলো, যদি আমি আপনাকে ভালো করে বোঝাতে চাই, যদি আমার এই মডেলটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই মডেলটা ধরেন একটা কশেরুকা, এর ভিতরে ধরেন অনেকগুলো পার্টস আছে, বিশেষ করে ভিতরে মাঝখানে যে ছিদ্রটা থাকে এখানে মোটা আমরা একটা স্পাইনাল কর্ড বলি। এই স্পাইনাল কর্ড একদম ব্রেন থেকে লাগানো থাকে এবং এই স্পাইনাল কর্ড এটা কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু ফ্লোটিং অবস্থায় থাকে, অর্থাৎ কিনা এটা সাইড দিয়ে আমাদের ইলেকট্রিক তারের মতো নার্ভ বের হয়ে আসে, আর মাঝখানে সেন্ট্রালি আপনার থাকবে হলো আপনার হলো স্পাইনাল কর্ড। এবং এই কর্ডগুলো কখনো হাড়ের সাথে টাচ করা থাকে না, এটা আল্লাহ তাআলার দেওয়া জিনিস, সিএসএফ বলি আমরা, ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে। এখন বয়স হলে কি হয়? বয়স হলে হয় যে এই যে মেরুদণ্ড আমরা অনেকবার বলছি যে এটা একই রকম স্ট্রেট না, বাঁকা তেরা। এই বাঁকা তেরাকে রাখার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে মাসেল আছে, বিভিন্নভাবে এটা জয়েন্ট আছে। যখন বয়স হয় আস্তে আস্তে মাসেলগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। আপনি যে সাপোর্টিং টিস্যু, জয়েন্টগুলো যে ক্যাপসুল যেগুলো ধরে রাখে, সেই টিস্যুগুলো আপনার অনেক সময় একটু দুর্বল হয়ে যায়। এজ এ রেজাল্ট হচ্ছে কি, সে যেভাবে থাকার কথা পজিশনটা সেভাবে থাকে না। অনেক সময় এই হাড়গুলো একটু বাঁকা তেরা হয়ে যায়, জয়েন্টগুলো আপনার একটু লুজ হয়ে যায়, যেমন আমাদের বয়সে চামড়া কুচকে যায়, দাড়ি আপনার হলো পেকে যায়, চুল পাকে যায়, সেরকম এই যে জয়েন্টগুলোর যে টিস্যুগুলো সে একটু লুজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন হলে আপনার কি হয় যে আপনার এটা যেভাবে এই ক্যানাল ছিদ্রটা মেনটেন করা, পার্শ্বতে ইলেকট্রিক তার যে চলে আসছে, নার্ভ, এটার যে স্পেসটা এটা থাকে না। তখন হয় কি যে এটা টাইট হয়ে যায়। এই যে স্পাইনাল কর্ডটা তখন অনেকটা একদম টাইট থাকবে। কারণ কি, একটা হলো বোনি চেঞ্জ, আবার এই বোনসগুলো অনেক সময় দেখা যায় এক্সট্রা হাড় গজায়, আমরা বলি অস্টিওফাইট। আর এখানে যে সমস্ত কাভারিং টিস্যু থাকে, যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এটাকে প্রোটেকশন দিয়ে রাখে লিগামেন্টাম ফ্লাবাম। এই লিগামেন্টাম ফ্লাবাম হলো এই যে গ্যাপটা দেখতেছেন দুইটা হাড়ের মাঝখানে গ্যাপ, এখানে প্রোটেকশন দিয়ে রাখে। এগুলো আপনার হাইপারট্রফাইড বড় হয়ে যায়। আবার পাশে একটা ছোটো জয়েন্ট থাকে, আমরা বলি ফ্যাসেট জয়েন্ট, এগুলো আপনার হলে হাইপারট্রফাইড হয়ে যায়। এটার সাইডে যে ক্যাপসুল থাকে, সাইনোভিয়াল মেমব্রেন, এগুলো বড় হয়ে যায়। বড় হওয়াতে কী হয়, অরিজিনাল যে স্পেস এটা একটু ছোটো হয়ে যায় সাইডের। আবার দেখা যায় যে মাঝখানে যেটা, এই ছিদ্রটা হলো আপনার অনেকটা ছোটো হয়ে যায়। সেই কারণের জন্য যখন কেউ একটু দাঁড়াচ্ছে, হাঁটতেছে, অনেক সময় লম্বা টাইম বসে থাকতেছে, প্রথম অবস্থায় হলে আপনার কোমরের দিকে ব্যথা শুরু হবে, ডিসকমফোর্ট লাগবে, আস্তে আস্তে আপনার এই ব্যথা বাড়বে। এবং দেখা যায় যে এটা সাধারণত দুইটি পায়ে একসাথে হয়।
এবং একইভাবে ঘাড়ের দিকেও কিন্তু এই পরিবর্তনটা হয়। তবে ঘাড়ের চেয়ে কোমরে হলো প্রবণতাটা অনেক বেশি, কারণ আপনার নিচের যে পোর্শনটা আমাদের কোমরের হলো মোবাইল পার্ট, এবং এই জায়গাটা হলো বেশি চেঞ্জ হয়। ঘাড়ের দিকেও ঠিক তাই, কোমরের নিচের পোর্শনে চেঞ্জ হবে। তবে আমাদের তুলনামূলকভাবে ঘাড়ের চেয়ে বয়সজনিত কোমরের ব্যথা হলো বেশি, এবং একটা পর্যায়ে অনেক সময় এমন যাবে যে হাঁটতেই পারবে না। প্রথম অবস্থায় হয়তো কেউ বলল, স্যার আমি 1 ঘন্টা হাঁটতে পারতাম, এখন তো আমি আধা ঘন্টা 40 মিনিট হাঁটলে আমার ব্যথা শুরু হয়ে যায়। এবং বলবে যে স্যার আমি আগে আধা ঘন্টা হাঁটতে পারতাম, এখন আমার 15 মিনিট। কিছু কিছু রোগী আছে, আমি এখন স্যার 2 স্টেপও দিতে পারি না, আমি দাঁড়ানোর সাথে সাথে আমার ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় 2 পায়ে ঝিনঝিন, অনেক সময় 1 পায়ে ঝিনঝিন, দাঁড়ানোরই অবস্থা থাকে না। আবার যদি ধরেন ঘাড়ে যদি হয়, একই রকম থাকতে পারে, তার ইচ্ছে বলবে স্যার আমার হাতগুলো যেন কেমন ডিসকম্পোর্ট, হাতগুলো যেমন আমার কেমন ভারী ভারী লাগে, টিংলিং নামনেস আমরা যেটা বলি, এবং বলছে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে মনে হয় যেন কি যেন ময়লা লেগে আছে। বলবেন যে স্যার আমি মোজা পরে থাকলে যেমন মনে হয়, হাতে হ্যান্ড গ্লাভস পরে থাকলে যেমন হয়, আমার অনুভূতিটা ঠিক এরকম মনে হয় আমার হাতে গ্লাভস পরা আছে, আমার মনে হয় ময়লা লেগে আছে, ডিসকমফোর্ট ফিল করবে। এবং আমরা বলি হাঁটতে গেলে অনেক সময় মানে ক্লামজি গেট, অর্থাৎ কিনা সে একটু ইমব্যালেন্সড হয়ে যাবে। হাঁটার যে ধরেন আমি স্ট্রেট হাঁটবে, এই যে তার কোঅর্ডিনেশন, এটা সে থাকবে না, মনে হবে যে সে পড়ে যাচ্ছে। বলে স্যার আমি যেতে চাই ডান দিকে, মনে হয় আমাকে বাম দিকে ঠেলে দিচ্ছে, আমি স্ট্রেট যেতে চাই, মনে হয় আমাকে একবার ডান বাম এরকম করতেছে। এবং এইটাকে বললে আমরা ক্লামজি গেট। এবং এক সময় দেখা যাবে যে রোগী নিজের যে এটা একটু দাঁড়াবে, নিজের কাজ করবে, এরকম অবস্থা থাকে না। জি। আম, কোনো সব বয়সের সবারই যে আসলে সমান উপসর্গ দেখা যায় তা নয়। এর পেছনে কি কোনো কারণ আছে কিনা? কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্যাটাই অনেক বেশি হচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো অতটা বেশি হচ্ছে না। সেক্ষেত্রে কি ওনাদের কোনো জেনেটিক ফ্যাক্টর কাজ করে কিনা, অথবা ওনাদের লাইফস্টাইল কোন জেনেটিক ব্যাপারটা? ফ্যাক্টরের চেয়ে যদি আমরা এই অস্টিওআর্থ্রাইটিস চিন্তা করি, এটা বয়সজনিত পরিবর্তন। লাইফস্টাইল খুব বেশি ইম্পর্টেন্ট। লাইফস্টাইল তার নিজের যে প্রফেশনে কাজ করে বা চাকরি করে বা নিজে ব্যবসা বাণিজ্য করে, তার কি লাইফে সে চলে, সেটা খাবার দাবার সে কী খায় সেটা খুব ইম্পর্টেন্ট। সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কিনা, সে কোনো রেগুলার এক্সারসাইজ করে কিনা, খাবারের মধ্যে যারা ধরেন মানে প্রোটিন জাতীয় খাবার খুব বেশি খাবে, ফ্যাট জাতীয় খাবার যারা বেশি খাবে, তাদের হলো বাল্কি হয়ে যাবে। যেমন দেখা যায় যারা হলো ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু যাদের মানে কোলেস্টেরল হাই, এদের কিন্তু এই যে ফোরামেনগুলা, এই ক্যানালগুলা, এগুলো কিন্তু আস্তে আস্তে বেশি কমে যায়। ডায়াবেটিস তো জানেন যে একটা মাল্টি সিস্টেম, মানে সিস্টেমিক ইনভলভ করে ফেলে, মাল্টি অর্গানকে ইনভলভ করে ফেলে। তো এই ডায়াবেটিস ছাড়াও যারা ওভারওয়েট, ফ্যাটি বেশি, যারা অ্যাক্টিভিটি একদমই নাই, তাদের কিন্তু এই বেশি আগে হলো আপনার এই বয়সজনিত ব্যথাটা হবে। কারণ আমি বলছি যে তার মাসেলগুলো যদি স্ট্রং না থাকে, জয়েন্টটা যদি তার স্বাভাবিক জয়েন্ট না থাকে, তাহলে আপনার ওই জয়েন্টের জন্য আমরা যেটা অনেক সময় বলি মেকানিক্যাল কারণ, এক্সরে করলে আমরা দেখবো যে মেরুদণ্ড হাড় একটা থেকে আরেকটা ডিসপ্লেস হয়ে গেছে। বয়সজনিত কারণে অনেক সময় মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, একদিকে চেপে যায়। যখন একদিকে চেপে যায়, তখন ওই লেভেলে কর্ড বা নার্ভের উপর আপনার হলো চাপ পড়ে। সেজন্য আর্লি স্টেজে দেন হয়তো কোমরে থাকবে, দেন অনেক সময় দেখা যায় যে তার 2 পা ঝিনঝিন, অথবা একটা পায়ে যদি বেশি চাপ থাকে, একটা পায়ে দিকে আপনার নার্ভ এই পেইন রেডিয়েট করতে পারে। জি। সাধারণত কোন বয়সে এসে এই সমস্যাগুলো শুরু হতে পারে? নর্মালি আমাদের ধরেন যদি আমরা ডিজেনারেটিভ বলতে একটা বয়সজনিত যে পরিবর্তনটা, সেটা সাধারণত 25-30 বছর বয়স পর থেকে শুরু হয়। ইদানিংকালে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি আমরা ডিস্ক চিন্তা করি, ডিস্ক প্রোলাপস, এটাও কিন্তু একটা মানে ডিজেনারেশনের একটা নমুনা। ইয়াংদের আপনার ডিস্ক প্রোলাপস বেশি হয়, কিন্তু বলা হয় যে যদি আদার দেন বড় ট্রমা ছাড়া, যদি এমনি এমনি হঠাৎ করে একটু আঘাতে বা একটু বড় হাসি দিল, কাশি দিল, সামনে বাঁকা হয়ে কিছু করতে গেল, এরকম স্টেজে যদি কারো ডিস্ক প্রোলাপস হয়, তাহলে বলতে হয় যে ওই ডিস্কটা নর্মাল ডিস্ক না, কিছুটা হলেও একটু ডিজেনারেটেড, অর্থাৎ কিনা বয়সজনিত কারণে চেঞ্জ হয়ে যায়। আমরা নর্মালি বলি আমাদের বই পুস্তকে বা যে রিসার্চ করে দেখা যাচ্ছে যে 25-30 বছর আগে হয় না, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমি পেয়েছি 14 বছর 16 বছরের অনেক ছেলে, তাদের কিন্তু ডিস্ক প্রোলাপস। যদি তাদের সাথে এই ডিস্কের সাথে ডিজেনারেশনের কোনো সম্পর্ক থেকেই থাকে, তাহলে তো ধরেন অনেক আগেই তাহলে শুরু হয়ে যায়। বাট যদি আমরা লেটেস্ট বই পুস্তক দেখি, 15-16 বছর বয়সেও দেখা যায় যে ডিস্ক প্রোলাপস হয়, তার মানে 15-16 বছরেও এরকম ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে। বাট নর্মালি আমরা যেগুলো চিন্তা করি স্বাভাবিক অবস্থায়,
ছেলে হোক মেয়ে হোক, এদের 40-50 বছর বয়সের পরেই সাধারণত এই ধরনের কোমর ব্যথা শুরু হবে। 50-40 দিস ইজ হলো পিক লেভেল। মানে আমি যদি আরও যদি বলি যে 40 থেকে 55-60 এই বছরের যে বয়সের লোক থাকবে তাদের সাধারণত বয়সজনিত কারণে আমরা ধরে নেব যে তাদের কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা। জি, যখন আসলে এই ধরনের কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা হয় বয়সজনিত কারণে হচ্ছে, এর পেছনে অন্য কোনো বড়সড় রোগ তার সম্ভাবনা কতখানি থাকে? না, ধরেন ডিজেনারেটিভ চেঞ্জের জন্য তো আমাদের বেশি ভয় পাই আমরা, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস, যেমন ভেসেলগুলার এরকমভাবে একইভাবে ছোট হয়ে যায়। ভেসেল যেমন যাদের ডায়াবেটিস থাকে, হাইপারলিপিডিমিয়া থাকে, কোলেস্টেরল হাই, অনেক বাল্কি, তাদের তো ধরেন এই ভেসেলের যে লুমেন এটা ছোট হয়ে যায় এবং দেখা যায় আমরা বলি মানে সাব ইন্টিমাল ভেসেলে তো কয়েকটা লেয়ার থাকে, ভিতরে যে লেয়ারটা তার নিচে এই ফ্যাটগুলা আপনার অ্যাথেরোমা আমরা বলি, এই অ্যাথেরোমা আপনি এটা করে লুমেনটাকে ছোট করে ফেলে, তাহলে ধরেন আপনার রক্ত চলাচলের নালী আপনার ছোট হয়ে যাবে। আবার যদি ডিজেনারেটিভ সে যদি একদমই সিরিয়াস না হয় তাহলে তখন আস্তে আস্তে কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিস জয়েন্টগুলোকে আপনাকে আটকে ফেলবে। তো জয়েন্ট যখন আপনি আটকে ফেলতেছে বড় বড় জয়েন্টগুলো, তখন আপনি হাঁটতে পারবেন না। আর আপনি যদি হাঁটতে না পারেন তাহলে যে আমাদের মাসেল যেটা আমরা বলছি স্ট্রং থাকা, সেটা আপনি পারবেন না। মাসেল যদি আপনি স্ট্রং না থাকে, ওখানে যদি ভাস্কুলারিটি না থাকে, তাহলে নর্মালি দেখবেন যে আপনার আস্তে আস্তে কী হলো যে আমরা অস্টিওপোরোসিস, ক্যালসিয়ামের যে টার্নওভার যেটা হবার সেটা আপনার হবে না। সো আস্তে আস্তে বিভিন্ন জয়েন্ট মাসেল এগুলাকে কিন্তু আপনাকে দুর্বল করে ফেলবে এবং এই কারণের জন্য অন্যান্য সিস্টেমগুলো আপনার একইভাবে দুর্বল হবে। যাদের ডায়াবেটিস থাকে তাদের জানেন যে চোখের তাদের প্রবলেম হয়, আপনি যদি চোখের প্রবলেম হইতে থাকলে হাঁটতে পারবে না, সে হুঁচট খেয়ে পড়ে যেতে পারে। এবং আমাদের এখানে তাই হয়, অনেক রোগী আছে যে আমি একটা স্টেপ আমি মিস করছি এবং একটা স্টেপ সিঁড়িতে মিস করে দেখা যায় তার পা ভাঙতেছে অথবা মচকে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আমাদের কোমরের আমাদের ধরেন দেখা যায় যে অস্টিওপোরোটিক বোনস ছিল, অল্প একটু ভালোই ছিল কিন্তু একটু আঘাতে হাড়টা বসে গেল, ভেঙে গেল। সো আপনার একইভাবে আপনার যেমন চোখ বা অন্যান্য মানে কী বলতে চোখের পাওয়ার কমে যাওয়ার জন্য তার এরকম হচ্ছে, আপনার কিডনি আপনার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের স্কিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেসেলের লুমেন কমে যাচ্ছে, কমে যাওয়ার পর ধরেন স্কিমিয়া, দেখা যায় যে পায়ের মধ্যে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, ডায়াবেটিক ফুড হচ্ছে। সো নানাবিধ সমস্যা আস্তে আস্তে জর্জরিত হয়ে যাবে যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়িয়ে আগের থেকেই যদি আমরা এটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা না করি, তাহলে এই চেঞ্জ আপনার হবেই। আমরা কথা বলছি বয়সজনিত কোমর ও ঘাড়ে ব্যথা রোগ নিয়ে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে এই বয়সজনিত কোমর ব্যথা বা ঘাড় ব্যথা নিয়ে আসলে অনেক রকমের তথ্য দিয়েছেন। চিকিৎসা সম্পর্কে জানতে চাই, তবে তার আগে আসলে ডায়াগনোসিসটা কিভাবে কনফার্ম করা হয় এবং কি ডায়াগনোসিসে পাওয়া যায় এটা যদি আমাদেরকে বলতেন। ডায়াগনোসিসের প্রথম অবস্থায় তো আমরা রোগীর হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। রোগী তার হিস্ট্রি দিলে কথা বললে আমরা বুঝতে পারি যে তার একটা ডিজেনারেটিভ ডিজিজ। এর পরবর্তী সময় যখন আমরা মনে করি যেটাকে আমরা ভালোভাবে দেখতে চাই, আমরা এক্সরে, রেডিওলজি খুব ইম্পর্টেন্ট। এক্সরে করলে পরে আমরা বুঝতে পারি যে তার মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ডিসপ্লেসমেন্ট আছে কিনা, তার ফোরামেন ক্যানালগুলো ছোটো হয়ে গেছে কিনা, অস্টোফয়েড আছে কিনা, এগুলো আমরা বুঝতে পারি। প্লাস হচ্ছিল যে যদি বেশি অ্যাডভান্স থাকে, আমরা যদি নার্ভ, এটা আমরা ক্লিনিক্যালি যখন রুগী দেখবো যে তার নার্ভে কতটুকু প্রেশার আছে, সে কি তার সিমটমস কতটুকু। আরেকটু যদি আমরা বেশি ডায়াগনোসিস করার জন্য আমরা চাই যে তার কোন ছিদ্রটা, কোন ফোরামেনটা কতটুকু আপনার কম্প্রোমাইজ, তখন আমরা হলো নার্ভে প্রেশার আছে কিনা আমরা এমআরআই করি। এমআরআই করলে আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়ে যায়। সুতরাং এক্সরে এবং এমআরআই এই দুইটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরেন একদম ওই ফোরামেন বা কতটা অস্টোফাইট আপনি করছে, সিটি স্ক্যানের বিশাল রোল আছে। ডায়াগনোসিসের ক্ষেত্রে ধরেন আমাদের দেশে আমরা আগে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান স্টেপ বাই স্টেপ করি। বাট বহির্বিশ্বে অনেকে আছে যে তারা ধরেন এমআরআইয়ের চেয়ে তারা সিটি স্ক্যান বেশি প্রিফার করে। সো এটা এক একটা সেন্টারে বা এক একটা হসপিটাল বা এক একটা গ্রুপ অফ স্টাডি গ্রুপ আছে, তারা বিভিন্নভাবে এটাকে দেখে। তবে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান সামটাইমস আমরা অনেক সময় করি যে পার্টিকুলার কোনো নার্ভকে দেখার জন্য আমরা বলি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করি, এনসিবি বা এনসিএস আমরা করে থাকি। এগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এটা হলো ডিজেনারেটিভ ডিজিজ। জি, এবার চিকিৎসা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। চিকিৎসা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনি খুশি হবেন যে কোনো সার্জারি লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করি। একটা অলরেডি আমি বলছি যেমন প্রিভেনশন, যদি তাকে ধরেন ডিজেনারেটিভ চেঞ্জ হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে, সে যদি তখনও সে প্রিভেন্ট করার চেষ্টা করে, তার খাবার দাবার, লাইফস্টাইল মডিফিকেশন, বসা, চলা, পরিমিত এক্সারসাইজ, এগুলো যদি সে
আমার করতে থাকে তার কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস করে না, ভালো থাকে এবং তার সিমটমস কমতে থাকবে। আমাদের ড্রাগ কিছু মেডিকেশন আছে যে ব্যথানাশক ওষুধপত্র দেই এবং এই যে বয়সজনিত কিছু পরিবর্তন হবেই আমরা জানি, এইগুলাকে কিন্তু এখন সারা বিশ্বে অনেক রিসার্চ মলিকুল আছে যেগুলো দিয়ে আপনাকে ধরেন এই প্রসেসটাকে স্লো ডাউন করে দেওয়া যায়। আমাদের এই যে ডিজেনারেটিভ চেঞ্জ হবে, অনেক আছে দেখা যায় দেখতে অনেক ইয়াং কিন্তু বয়স অনেক বেশি, তার মানে কি যে তার লাইফস্টাইল মডিফিকেশন বা কোনো ড্রাগ বা খাবার দাবার ওইভাবেই খায় যে তার এই যে চেঞ্জটাকে আপনার হলো অতটা হয় না। আর আমাদের যেমন গ্লুকোসেমান হাইড্রোক্লোরাইড, কন্ড্রোইটেন সালফেট, এই ধরনের কিছু ড্রাগ আছে যেগুলো আপনার জয়েন্ট বলেন, ডিস্ক বলেন, টিস্যু বলেন, এগুলোকে আপনার অতটা বেশি তাড়াতাড়ি চেঞ্জ হতে দেবে না। আমাদের শরীরে যেমন ওয়ার অ্যান্ড টিয়ার হয়, আমরা বলি যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো হলো আমাদের ফ্রি রেডিক্যালস, আপনার একটা জিনিস আছে যেটা বের হবে হয়ে আমাদেরকে ড্যামেজ করবে। কেউ যদি ফ্রি রেডিক্যালসগুলোকে কমানোর কোনো সুযোগ থাকে কোনো মেডিকেশন দিয়ে বা তার এক্সারসাইজ করে, তাহলে কিন্তু যেমন ইয়োগা আপনি করবেন, এগুলো কিন্তু খুবই হেল্পফুল। আপনার এই যে বয়সজনিত পরিবর্তন আমরা জানি যে চেঞ্জ হবেই, কিন্তু এই চেঞ্জটা এটাকে স্লো ডাউন করে দেবে। সো এটার একটা প্রিভেন্টিভ মেজার। সো আপনার লাইফস্টাইল মধ্যে খাবার দাবার মডিফিকেশন, কিছু ড্রাগ কী বলা যায় যে মেডিকেশন আপনি করবেন, আর হলো আপনি এক্সারসাইজ করবেন। এটা হলো তার হলো প্রিভেনশন। যদি হয়েই যায় তখন করণীয় কি? আমরা ইউজুয়ালি আপনার ড্রাগের সাথে কতগুলো এক্সারসাইজ আমরা অ্যাডভোকেট করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হলো ফিজিওথেরাপির বড় একটা রোল আছে। নানা ধরনের আপনার জানেন একদম মাসাজ থেকে শুরু করে আলট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, টেন্স, নানা রকম ডিভাইস আছে যেগুলো হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আপনার হলো মানে এই যে প্রসেসটাকে স্লো ডাউন করা। এবং যদি ওখানে ধরেন কিছুটা ইনফ্ল্যামেশন থাকে, ব্যথানাশক আপনার আমরা আমরা বলি অ্যানালজেসিয়া, এই মাসাজের জন্য এগুলো আপনার রিলিজ করে। এগুলো করলে কিন্তু রুগী অনেকটাই ভালো থাকে। তার জয়েন্টটা ধরেন একটু স্টিফ হয়ে গেছে, এর জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ, মাসেলগুলো দুর্বল হয়ে গেছে, মাসেল বিল্ডিং এক্সারসাইজ, এগুলো যদি আমরা করতে পারি তাহলে সে যেমন মাসেল স্ট্রং করলে জয়েন্টটাকে স্ট্রং রাখবে, একই সাথে মাসেল যদি ভালো থাকে ওখানে রক্ত চলাচল বেশি থাকবে। আমরা অনেক সময় বলি যে অস্টোপোরোসিসের প্রবণতাটাকে কমিয়ে ফেলবে। এগুলো দিয়েই যখন আমরা মোটামুটি তার নর্মাল লাইফ লিড করতে পারবে, আমরা এটা বলি মেডিকেল ট্রিটমেন্ট এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনি যেহেতু আপনার ট্রিটমেন্ট জিজ্ঞেস করছেন, কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনার এগুলোই সাফিসিয়েন্ট না, তখন আমরা কি করি যে এটাকে আমাদেরকে সার্জারি করতে হয়। সার্জারির কনসেপ্টটা হলো যে আমরা প্রথমেই আপনাকে বলেছি যে যেই যে ভিতরে যে ক্যানালটা এবং ফোরামেনটা যেটাকে ছোট হয়ে যাওয়ার কারণের জন্য নার্ভ টিস্যু অত্যন্ত আপনার হলো সেন্সিটিভ টিস্যু। এই নার্ভ টিস্যু নর্মালি ফ্রি অবস্থায় থাকবে, এটাকে যখন টাইট হয়ে গেছে, তার স্পেস কমে গেছে, এটাকে বাড়িয়ে দেওয়া, এটা হলো 1 নম্বর প্রিন্সিপাল। সো আমরা সার্জারি করে স্পাইনাল কর্ড এবং রুটটাকে আমরা ফ্রি করি। প্লাস এই যে আমরা বলছি যে জয়েন্টটাকে আনস্টেবল, নড়াচড় অবস্থা হয়ে গেছে, ওগুলাকে আমরা যেমন একটা পার্টিকুলার এক্সরে দিয়ে আমরা বলি যে ডাইনামিক এক্সরে, সামনে পিছনে বাঁক হয়, এক্সরে করবার যদি দেখেছে না এটা হাড়গুলোর ভিতরে ডিসপ্লেসমেন্ট হয়ে যায় পজিশনে চেঞ্জের জন্য, তাহলে এটা সে স্টেবল না। যতই আমি মেডিকেশন দিই, যতই আমি এক্সারসাইজ করাই, ওই মাসেল অতটা স্ট্রং কখনো হবে না যে তাকে এই হাড়টাকে ডিসপ্লেস করার থেকে বিরত থাকবে বা কন্ট্রোল করতে পারবে। তখন আমরা সার্জারি করি। সার্জারির কনসেপ্ট হলো যে আমরা যেটা বোনসগুলো একই অ্যালাইনমেন্টে নিয়ে আসা এবং যেটাকে আমরা ফ্রি করছি আর যেন এটাকে কোনো অবস্থাতে চাপ না দিতে পারে, সো হাড়গুলোকে ওখানে আমরা ফিক্সড করে দেওয়া। আমাদের নানা রকমের স্বয়ংক্রিয় ডিভাইস আছে, এগুলো আমরা কেটে করি, না কেটেও করা যায়, সুন্দর জাস্ট একটু হোল করে ছিদ্র করে আমরা করতে পারি। অনেক সময় আমরা আমাদের সেন্টারে আমরা অনেক সময় অপারেশন, ইভেন বড় ভাঙা এই অস্টোপোরোটিক ফ্র্যাকচার হতে পারে, এবার ট্রমাটিক ফ্র্যাকচার হতে পারে, অথবা এরকম ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমরা একটু ছিদ্র করে আমরা ধরেন স্ক্রু লাগাইতে পারি, রড দিতে পারি এবং এই যে রুটগুলা এবং কটগুলোকে আমরা ফ্রি করতে পারি। সো দেয়ার আর মেনি ডেভেলপড ডিভাইসেস আছে, মডার্ন ডিভাইসেস আছে, যেমন আমরা অনেক সময় এন্ডোস্কোপিক্যালি জাস্ট একটু হোল্ড করে আমরা আবার এই টিভি মনিটরে আমরা দেখে আমরা করতে পারবো, আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি। সো এগুলো ধরেন যেমন আমাদের সেন্টারে আমাদের আছে, আমরা এগুলো করে থাকি। এখন ধরেন কাটাকাটির অনেকটাই কমে যাচ্ছে, যেমন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি, পেট সিদ্ধ করি, গল ব্লাডার ফেলে দেয়, ঠিক সেরকম যেমন সিস্টোস্কোপি করবে, ইউরিনারি ব্লাডারে স্টোন টিউমার ফেলে দিচ্ছে, প্রস্টেটের অপারেশন করতেছে না কেটে। একই রকমভাবে কিন্তু আমরা স্পাইনের অনেক সার্জারি, যেমন ডিস্ক প্রোলাপস,
ছোট্ট একটা ছিদ্র করে আমরা বের করে নিয়ে আসতেছি। আমরা ধরেন ফিক্সেশন, আমরা কিন্তু ভাঙা হাড় আমরা কিন্তু ছিদ্র করে আমরা কিন্তু ফিক্স করে ফেলতে পারতেছি, জি। মাইক্রোস্কোপ দিয়ে আমরা ফেলে দিতে পারতেছি। সো মেডিকেল তো ধরেন সায়েন্স তো অনেক ডেভেলপ করছে, বাংলাদেশেও কিন্তু এখন অনেক অনেক ডেভেলপ রকমের চিকিৎসা এখন আমরা আমাদের দিতে হাতে পারি। নাগালে এসেছে। আসলে আমরা একেবারে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এই বয়সজনিত কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি অনেক রকম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। একেবারে শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে সামগ্রিকভাবে যদি ভালো থাকার জন্য কোনো পরামর্শ দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। একটা হলো যে আমি বলতে চাই যে দর্শকদের জন্য যে আপনাদের মেরুদণ্ড ভালো থাকার জন্য আপনার পরিমিত খাবার, যারা অনেক বেশি আমরা খাই, খাওয়াটা একটু কমাবো। আমরা তৈলাক্ত খাবার খাবো না, শরীর ওয়েটটা যেন না বাড়ে। আর আমরা মেরুদণ্ড ভালো রাখার জন্য যে কাজ আমি করি না, অল অনুসারে সামনে ঝুঁকে কাজ করা, ওয়েট লিফটিং করা, এগুলো আমরা করব না। এছাড়া যদি আমরা লম্বা টাইম বসে থাকতে হয় তাহলে আমরা কোমরের পেছনে একটা সাপোর্ট দিয়ে কুশন দিয়ে আমরা বসবো। লম্বা টাইম ড্রাইভ করা, অফিসে বসে থাকা, আমরা ওই রিভলভিং চেয়ার না, একটু লো ব্যাক চেয়ার আমরা ব্যবহার করব। আমাদের পজিশন লম্বা টাইম একইভাবে দাঁড়ানো বা বসা অবস্থায় না থেকে একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা পজিশন চেঞ্জ করব। খাবার দাবারের সাথে আমরা বলছি যে কিছু ড্রাগ আছে যেগুলো অনেক সময় এই যে বয়সজনিত পরিবর্তনটাকে আপনাকে স্লো ডাউন করে দেয়, সেগুলো আমরা করব। আর রেগুলার আমরা একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। যে সমস্ত পার্টিকুলার ব্যায়ামগুলো আছে ওই ব্যায়ামগুলো যদি আমরা করি তাহলে আপনার মেরুদণ্ডের যে কার্ভেচার, যেভাবে যেখানে বাঁকা যেখানে সোজা থাকা দরকার সেরকম থাকবে, আপনার মাসেলগুলো ভালো থাকবে, আপনার জয়েন্ট ভালো থাকবে। আপনার মাসেল এবং জয়েন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, আমরা যারা লং টাইম কম্পিউটার চালাই তারা যেন আমরা ল্যাপটপে যেমন আমরা হাতটা ঝুলাই রাখি না, কিপ্যাড আমরা ব্যবহার করব, হাতটা আমরা একটা সাপোর্ট দিয়ে আমরা ব্যবহার করব, আমরা একদম ঝুলন্ত অবস্থায় আমরা রাখবো না। বাচ্চাদের ক্ষেত্রে যেমন অনেক সময় লম্বা ব্যাগ আমরা ক্যারি করি, আমরা ওগুলো করবো না। সো এই পজিশন মেনটেন করা, পরিমিত এক্সারসাইজ করা, এগুলো যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আপনার মেরুদণ্ড ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন এবং বয়সজনিত কোমরের ব্যথা এবং ঘাড় ব্যথা আপনাকে ধরতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।